দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের একাত্তর সংযোগ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একাত্তর সংযোগে। সঙ্গে আছি আমি নীলুফা জাহান তিথি। কথা বলতে চাই একেবারেই বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বা রাজনীতিতে যে ধরনের বক্তব্য আসছে সেসব নিয়েই। এবং গতকাল আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো আলাপ আলোচনা তিনি দেখছেন না, তাদের মধ্যে বৈরিতা অত্যন্ত প্রকট। এবং আরও বলেছেন যে বৈরিতা নিয়ে সামনে এগিয়ে যাওয়া কমিশনের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আমরা শুরুতেই সিএসির বক্তব্য শুনে নেব, এরপর আলোচনায় যাব। সমস্যাগুলোর নিরসন না হলে নির্বাচন ব্যবস্থাটা আরও স্টেবল হবে না, আরও স্টেবল হওয়া ডিফিকাল্ট হবে। এই পর্যায়ে অতিথিদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সংযোগের আজকের আয়োজনে। সিইসির বক্তব্য আপনি নিশ্চয়ই গতকালই শুনেছেন। এই যে বৈরিতার কথা বলা হচ্ছে, আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কি বৈরিতা দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি যদি বিশ্লেষণ করেন, আমি যেটা দেখতে পাই এখানে রাজনৈতিক বৈরিতা শুধু এই বৈরী শব্দটা দিয়ে বোধহয় বিচার বিশ্লেষণ করা যাবে। এখানে চলে, মানে একে অপরকে খুন করে ফেলা, একটি পরিবারকে ধ্বংস করে দেওয়া, একটি রাজনৈতিক দলের এন্টায়ার লিডারশিপকে শেষ করে দেওয়ারও পরিকল্পনা হয়েছিল। করেছো তো, 21শে অগাস্টের গ্রেনেড অ্যাটাকটা যদি বলেন সেটা তো একরকম তাই। তো এই বৈরিতাটাকে আমি যেটা দেখি খুনের রাজনীতি, হানাহানির রাজনীতি, আপনার একে অপরকে নির্মূলের রাজনীতি। যেই বৈরিতাটা হওয়া উচিত ছিল আপনার আদর্শের বৈরিতা থাকবে, এক দল আরেক দলের সঙ্গে আদর্শগত বিরোধ থাকবে, আদর্শ নিয়ে লড়াইটাও হবে। কিন্তু সেই জায়গায় আমি দেখি খুব বেশি লড়াইটা নেই। লড়াইটা হয়ে যায় আপনার শক্তিতে, লড়াইটা হয়ে যায় আপনার দুর্বৃত্তায়নে, লড়াইটা হয়ে যায় আপনার শেষ পর্যন্ত গিয়ে হত্যাকাণ্ড ঠেকে এবং নির্যাতন নিপীড়নেও যায়। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের রাজনীতিতে যে বৈরিতার কথা বলছেন, এটা বললে ধরেন বাংলাদেশের জন্মের পর থেকে যদি দেখি আপনি ৭২ থেকে ৭৫ও সেখানে খুনের রাজনীতি হয়েছে। তখন ৮ থেকে ১০ জন এমপিকে হয়তো হত্যা করা হয়েছে। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এখানে আপনার খুনের রাজনীতি শুরু হলো। সেই রাজনীতি কম বেশি কন্টিনিউ করছে। এটা ২০০৪ সালে এসে যখন ২১শে অগাস্টের ঘটনা ঘটে, সেটা আরেকটা বড় ধরনের স্থায়ী দাগ ফেলে যায়। তো এখন আপনি চাইলে আজই মনে করলেন বা কালই মনে করলেন যে আমাদের এই বৈরিতা আমরা মুছে ফেলবো, সেটা খুব কঠিন। এটা মুছে ফেলে এগিয়ে যাওয়া যেত। আপনি ক্ষমা করে দিলেন, আপনাকে হত্যা করতে চাইলাম আমি, আপনি আমাকে ক্ষমা করে দিতেই পারেন। তো একবার ক্ষমা করে দেওয়ার পর আপনি যদি আরেকবার হত্যা করতে যান, তখন তো আপনি সেই ক্ষমাটা চাইতে পারেন না। জি, তো কিন্তু আমার তাহলে দেশের আমরা যে রাজনীতিতে আসলে দেখলাম যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াই এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা কথা বজায় রাখার কথাই কিন্তু বলা হচ্ছে, সেখানটায় অবিশ্বাসের যে জায়গাটি তৈরি হয়েছে, আপনি বলছিলেন ৭৫ এবং পরবর্তীতে ২১শে আগস্টের গ্রেনেড হামলা, সেই অবিশ্বাসের জায়গাটি তো আসলে মুছে ফেলা বা ঘোচানো খুবই যে সহজেই করা সম্ভব সেটি নয়। তবে ক্ষমতায় যাওয়াই কি আসলে এই বৈরিতার মূল কারণ কিনা, বা দলগুলোর মূল জায়গাটাই কি ওটি কিনা, যে আসলে ক্ষমতায় যাওয়ার রাজনীতিটাই কি মুখ্য হয়ে গেছে? এই জায়গাটা একটা বড় পয়েন্ট। এখানে রাজনীতি করলে ক্ষমতায় যাইতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। ক্ষমতার রাজনীতি যারা করে, পাওয়ার পলিটিক্স যারা করে, ক্ষমতায় যাইতে চাইবে। কিন্তু সব দল তো আর ক্ষমতায় যাওয়ার জন্য মানে ইমিডিয়েট আজকে আগামী নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় যাব, এটা তো সব রাজনৈতিক দল চায় না। তাদের একটা পরিকল্পনা থাকে কারো কারো, যে আমার দলটা ছোট, আমি 10 বছর 15 বছর 20 বছর পর ক্ষমতায় যাব, এখন হয়তো শেয়ার নিতে পারি বা জোট করে যাব। এককভাবে তো সব দল বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য 2-3টি দলের পক্ষে সম্ভব, আর বাকিদের পক্ষে তো সম্ভব না। তারা রাজনীতি করবে না, রাজনীতি করবে, নির্বাচনও করবে। তা আমার এখানে নির্বাচনটা হয়ে ওঠে মূলত ক্ষমতায়
যাওয়া, ক্ষমতায় থাকা। এখন অন্যান্য দল নির্বাচন করছে, কিন্তু যখন আপনি ক্ষমতাটাকেই মূল মনে করবেন, আমি বলছি না যে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করবেন না, কেন করবেন, কিন্তু যখন আপনি দেখবেন যে এই ক্ষমতাটা ধরে রাখা অথবা ক্ষমতায় ছাড় না দেওয়া অথবা আরেকজনের কে বিরত রাখার চেষ্টা, এইসব যখন আমার এখানে হয়, এইটাতে আপনার রাজনীতি না, আপনার গণতন্ত্রই আপনার দুর্বল হয়। এই বাংলাদেশে এখন যদি বলেন, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য কেউ চেষ্টা করছে না। এখন আপনি বলতে পারেন যে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো তো সেই চেষ্টা করছে, যেহেতু এখন সরকার ক্ষমতায় আছে, সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না, নির্বাচনটাকে যেভাবে হোক অ্যারেঞ্জ করে দিয়ে বা ম্যানেজ করে, যে শব্দই বলেন, পার পেয়ে যাচ্ছে। অপোজিশনও যে আপনার এই জায়গা থেকে বেরোয় আসতে চেষ্টা করছে, আমি সেটাও দেখি না। তারাও যখন ক্ষমতায় ছিল একই রকমের কাজ করেছে। এখন তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে যে এই কাজ করবে না, সেই নিশ্চয়তাও দিতে পারছে না। সেটিও সম্ভব তো হচ্ছে না। এক ধরনের অনাস্থা তৈরি হয়, জি। সেই তৈরি হয়, রাজনীতি বিমুখতাও তৈরি হয়। তো এখন এটা যদি বলেন বাংলাদেশ, দেখেন শুধু বাংলাদেশ না, আমি তো দেখি যে সারা বিশ্বব্যাপী যে প্রবণতা, স্ট্রংম্যানরা এখন রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে। হুম। আপনি এটাকে গণতন্ত্রের পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন। ভারতে এখন আপনারা আলোচনা করেননি, টকশোতে দেখি মোদি জয়ী হলে নাকি সাম্প্রদায়িকতা বা হিন্দুত্ববাদ বাড়বে। তো ওই দেশের মানুষ যদি তাকে ভোট দিয়ে পাশ করায়, আমি আপনি বলার কি? হুম। ট্রাম্প ক্ষমতায় আসলে নাকি মার্কিন অধ্যাপকরা লিখছেন ট্রাম্প ক্ষমতায় আসলে কর্তৃত্ববাদ বিশ্বে হবে। তো ক্ষমতায় ওনাকে কি জোর করে কেউ আনে? ওই দেশের নিশ্চয়ই জোর করে কেউ ক্ষমতায় থাকছে না। মানুষ যদি ভোট দিয়ে ক্ষমতায় আনে, আপনি এখন কি করবেন? এটা এটা মেনে নিতে হচ্ছে। আপনি আবার তুরস্ক এরদোয়ান শক্তিশালী, চীনে শি জিনপিং শক্তিশালী, সারা বিশ্বে আপনি এখন যেগুলো দেখছি যে স্ট্রং পার্সোনালিটি, স্ট্রং ম্যানরা রাষ্ট্র চালাচ্ছে, গণতন্ত্রের সমস্যা সব জায়গায় হচ্ছে। ওখান থেকে এখন সার্বজনীন গণতন্ত্রের সংজ্ঞা যদি বলেন, যেগুলো আমরা ছোটবেলায় বইতে পড়েছি, সেই সংজ্ঞা আমার মনে হয় পাল্টে যাচ্ছে। এখন যার যার এলাকা, যার যার অঞ্চল, যার যার সংস্কৃতি, যার যার অবস্থা বুঝে রাষ্ট্র চলছে। এখন সেই জায়গায় আমি আমার মৌলিক অধিকারগুলো, আমি আমার রাজনৈতিক অধিকারগুলো, আমি আমার কথাগুলো, আমি আমার চাহিদাগুলো সবকিছু ফুলফিল সাধারণ করতে মানুষের। পারছি কিনা, জি। সেটা দেখার বিষয়। এই একেবারে। জায়গায় আমি মনে করি রাজনীতি আমার এখানে সেই জায়গাটা ঠিক মতো করে দিচ্ছে না বাংলাদেশে। এইটাও একটা সমস্যা। একেবারেই তাই। আমার যারা সাধারণ মানুষ রয়েছেন, জনগণ রয়েছেন, তাদের যে পাবলিক ইস্যু আমরা যেটি বলে থাকি, সেটি নিয়ে আসলে দলগুলো কতখানি সরব থাকছেন, রাষ্ট্রীয় ভূ রাজনীতিতে আসলে বাংলাদেশের স্বার্থের বিষয়টি নিয়েও কতখানি সরব থাকছেন, এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা। একটা বিরতির সময় হয়ে গেছে, আমাদের সাথে আরও অতিথিরা যুক্ত হবেন। দর্শক, একটা বিরতির পর ফিরছি, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।